হ্যালো ভিউয়ার্স, আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ। আমি ইতিপূর্বে ইফিমেরাল ফিভার নিয়ে 2টি সেশন দিয়েছি। আজকে ইফিমেরাল ফিভার পার্ট 3। আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি বিদেশি উন্নত মানের যে গরুগুলো আমাদের দেশে আছে, উন্নত মানের যে গাভী, উন্নত মানের বকনা, উন্নত মানের ষাঁড় এবং বকনা গরু, এরা ইফিমেরাল ফিভারে যে কতখানি নাজুক সেই সম্বন্ধে আমি জানাবো এবং এতে এদের মৃত্যু হার অনেক, কাজে এই মৃত্যু হার যাতে কমানো যায় সেই ব্যাপারে আলাপ করব। আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনায় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের দেশের খামারিরা ইফিমেরাল ফিভার নিয়ে খুবই আতঙ্কে থাকে। উন্নত জাতের গরুর ক্ষেত্রে ইফিমেরাল ফিভারটা একটি আতঙ্কের নাম। এই রোগে অনেক পশু, অর্থাৎ মূল্যবান পশু, খামারের সবচেয়ে মূল্যবান পশু, মূল্যবান ষাঁড় মারা যায়। 2 লাখ 3 লাখ টাকা দামের ষাঁড়, 2 লাখ 3 লাখ টাকা দামের বকনা গাভী মারা যায়। এতে খামারিরা উৎসাহ আগ্রহ হারিয়ে ফেলে। এই উৎসাহ যাতে তারা ফিরে পায়, এই কারণে আমি বেশ কিছু আলাপ করব। আমাদের আজকে যে আলাপগুলো আমি করব, আমাদের রেজিস্টার্ড ভেটেরিনাররা এটা অবশ্যই জানেন, কিন্তু তারা কি সব গরুর চিকিৎসা করতে পারবে? আর কিছু কিছু পদক্ষেপ অনেক আগে থেকে নিতে হয়, না নিলে কিন্তু পরবর্তীতে আমরা সেই সুযোগ পাই না। কাজেই আমাদের খামারিদের এই জিনিসগুলো জানা দরকার এবং আমাদের প্রান্তিক যে ছোট ছোট ডাক্তারগণ আছেন তারা কিন্তু অনেক কিছু জানে না, তাদেরও এটা জানা দরকার। এটা সবাই যদি জানতে পারে এবং পদক্ষেপগুলি সঠিকভাবে নেওয়া যায়, তাহলে আমাদের যে পশুগুলি ইফিমেরাল ফিভারে মারা যাচ্ছে সেটা অনেক কমিয়ে আনতে পারবো। 100% কমিয়ে আনতে পারবো বলতে পারি না, কিন্তু অনেক কমিয়ে আনতে পারবো। তাহলে আমাদের খামারিরা অনেক উপকৃত হবে। তো ইফিমেরাল ফিভারে আমরা আগেই জানি যে প্রচণ্ড জ্বর হয়। এই জ্বর 105 থেকে 107, 8, 9, 10 পর্যন্ত হতে পারে। আর কি হয়, খুব দ্রুত নিঃশ্বাস হয়, খুব দ্রুত গতিতে তারা নিঃশ্বাস নিতে হয়, তাদের বুক কেঁপে যায়, পেট ওঠানামা করে, দেখেই আতঙ্ক লাগে। এবং এই পশুগুলি কি হয়, এই পশুগুলি শুতে পারে না। এরা যখনই শয় 1 মিনিটের মধ্যে আবার উঠে পড়ে, অর্থাৎ এরা শুতে পারে না। এরা 24 থেকে 36 ঘন্টা পর্যন্ত তারা দাঁড়িয়ে থাকে। আর এদের 18 থেকে 20 ঘন্টা পর এদের নিঃশ্বাসটা এমন হয় যে তারা নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না, তাদের মুখের সাহায্য নিতে হয় এবং জিহ্বা বের করে মুখ দিয়ে এমনভাবে নিঃশ্বাস নেয় যে দেখে খুব ভয় লাগে। এবং এটা অত্যন্ত ভয়ের কারণ এই অবস্থা থেকে 50% পশু আরোগ্যের দিকে যায় এবং 50% পশু মৃত্যুর দিকে যায়। কাজেই এই মৃত্যু হার কমানোর জন্য আমি আজকে যে কতগুলি পদক্ষেপ নেব, এই পদক্ষেপগুলি আপনাদের বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এইভাবে ব্যবস্থা নেবেন, তাহলে আমরা হয়তো এই পশুগুলিকে আমরা মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিতে পারবো। তো প্রথম যে পদক্ষেপ, অর্থাৎ প্রথম পদক্ষেপ হচ্ছে, এই যে গরুগুলো আমরা মনে করব যে এটা খুব সিরিয়াস হয়ে যাবে, সেই পশুগুলিকে আমরা প্রথমেই জাইমোভেট অথবা স্টমাভেট 3 থেকে 4 প্যাকেট বা 5 প্যাকেট, বড় গরু হলে 5 প্যাকেট পর্যন্ত আমরা একবারে খাওয়াই দেবো। কেন খাওয়াই দেবো? কারণ এই রোগের শেষ পর্যায়ে পেট ফেঁপে যায়, যাতে পেটে গ্যাস না হয়, তার জন্য আমি প্রথমেই এই জিনিসটা খাওয়াই দেবো। আর কি করতে পারি, আমরা যদি সম্ভব হয় কোনো কোনো ক্ষেত্রে আমরা সোডিবাই কার্ব জাতীয় ঔষধ আমরা প্রথমেই শিরাপথে দিয়ে দিতে পারি, অথবা ম্যাগভেট প্লাস আমরা খাওয়াই দিতে পারি। কোনো কোনো ক্ষেত্রে আমরা কেয়ার ব্লড বা নো ব্লড জাতীয় ঔষধ 100 ml বোতল, এটা আমরা 3টা 4টা বা 5টা একবারে খাওয়াই দিতে পারি। তাহলে আমরা কি হবে, আমরা প্রথমেই চিকিৎসার আগেই আমরা এই জিনিসগুলো খাওয়াই দেব। তার কারণ হচ্ছে যে আমরা 18 থেকে 20 ঘন্টা পর, 16 থেকে 20 ঘন্টা পর যখন পশুটি জিহ্বা বের করে নিঃশ্বাস নিতে থাকবে, সেই সময় কিন্তু তাদেরকে আর কোনো কিছু খাওয়ানো যায় না। কারণ এই সময় খাওয়াতে গেলে তারা কি হয়, তারা অত্যন্ত অসুস্থ হয়ে পড়তে পারে, এমনকি তাদের লাংসে ওষুধগুলো গিয়ে তারা হঠাৎ মৃত্যু মুখে পতিত হতে পারে। কাজেই আমরা এই ওষুধগুলো প্রাথমিকভাবেই আমরা খাওয়াই দেবো। আচ্ছা, এরপর আমরা আমাদের ভেটেরিনারিয়ানরা, আমাদের ডাক্তাররা তাকে চিকিৎসা দেবে। চিকিৎসাটা কি, আমরা অবশ্যই একে অ্যান্টিহিস্টামিন গ্রুপ দেবো। অ্যান্টিহিস্টামিন গ্রুপের বিভিন্ন রকম ওষুধ আছে, যেমন অ্যাস্টাভেট, হিস্টাভেট, রেনাসিন, এই জাতীয় ওষুধ আমরা প্রয়োগ করব। তারপরে আমরা কি দেবো,
আমরা জ্বর এবং ব্যথানাশক ওষুধ দেবো। সেটা অবশ্যই ফ্লুনিকজেন মেগলোমিন গ্রুপের হতে হবে। ফ্লুনিকজেন মেগলোমিন গ্রুপটা এই রোগের ক্ষেত্রে এবং এই অসুখের ক্ষেত্রে অত্যন্ত নির্ভরশীল একটা ওষুধ। এখানে কোনো সাইড ইফেক্ট নাই এবং পশু এতে অনেক আরাম বোধ করে। এর পরবর্তীতে আমাদের অবশ্যই একটি অ্যান্টিবায়োটিক দিতে হবে, কারণ এই নিঃশ্বাস প্রশ্বাসটা এমন এক পর্যায়ে যায় যে এখানে সেকেন্ডারি ইনফেকশন আসার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে আমরা অবশ্যই অ্যান্টিবায়োটিক দেব এবং সেক্ষেত্রে আমরা সেপ্ট্রিফোর সোডিয়াম গ্রুপের ওষুধ দিতে পারি অথবা সেপ্ট্রিয়াক্সন গ্রুপের ওষুধ দিতে পারি। এই গ্রুপের অনেক ওষুধ আছে, আমরা এর থেকে এই ওষুধগুলো ব্যবহার করব। এই 3 প্রকার ওষুধ আমরা প্রথমে ব্যবহার করব। করার পর আমাদের অপেক্ষা করতে হবে, গরুর পাশে দাঁড়িয়ে থাকতে হবে, গরুর সঙ্গে আদর করতে হবে। আচ্ছা, পরবর্তীতে 18 থেকে 20 ঘন্টা পর যখন দেখা যাবে যে আমাদের পশুর শ্বাস প্রশ্বাস অত্যন্ত দ্রুত হচ্ছে এবং তারা জিহ্বা বের করে নিঃশ্বাস নিচ্ছে, এই পর্যায়টা খুবই বিপজ্জনক। এই অবস্থা থেকে পশু ভালো হতে পারে, আবার খারাপের দিকেও যেতে পারে। যদি আমরা দেখি পশুটা খারাপের দিকে যাচ্ছে, খুব অবস্থা খারাপ, একই অবস্থা চলছে অনেকক্ষণ পর থেকে, তখন আমরা কি করতে পারি? পশুকে আরাম দেওয়ার জন্য এই সময় আমরা পশুর শরীরে কোনো সময়ই পানি ঢালবো না, কারণ পানি ঢাললে পশু হঠাৎ করে যদি পড়ে যায় তাহলে সাথে সাথে মৃত্যু হবে। সেক্ষেত্রে আমরা কি করব? ঠান্ডা পানি ভিজা ন্যাকড়া দিয়ে আমার পশুর শরীরটা মুছে দিতে পারি এবং কি করতে পারি? পশুর মাথায় চাঁদিতে আমরা এই ঠান্ডা পানি দিয়ে এই ন্যাকড়া দিয়ে আমরা বারবার মুছিয়ে দেবো। তাহলে কি হবে? পশুটা অনেক আরাম পাবে। তারপরে এরপরও যদি না কমে তাহলে আমরা ডাইলোরিস নামে এক ধরনের ওষুধ পাওয়া যায়। এই ওষুধটা আমরা পশুর নাকে লাগাতে পারি সামান্য পরিমাণ, আবার 5 ml 10 ml 10 ml খাওয়াই দিতে পারি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় আমরা হঠাৎ করেই ভালো একটা রেজাল্ট পাই, অর্থাৎ শ্বাসকষ্ট কমে যেতে পারে। যদি এতেও না কমে তাহলে আমাদের কি করতে পারি? আমরা টিংচার বেনজিন নামক একটি উপাদান আছে আমাদের। এই ওষুধটি আমরা গরম ফুটন্ত পানির মধ্যে ঢেলে দিলে যে ভেপার উঠবে, এই ভেপারটা গরুর নাকে ধরতে পারি। এই ভেপার পেলেও গরু কিন্তু অনেক সময় এই শ্বাস প্রশ্বাসের পরিমাণটা কমে আসে। অর্থাৎ আমরা এই অবস্থায় যখন আমরা দেখব যে পশু জিহ্বা বের করে নিঃশ্বাস নিতে আবার মাঝে মাঝে মুখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছে, তখন আমরা বুঝতে পারবো যে পশুটা আমাদের ভালোর দিকে আসতেছে। আমি অনেক সময় এই ক্ষেত্রে এই অবস্থা আসলেই আমি অনেক সময় আমাদের পশু মালিককে বলে থাকি যে এই পশু জবাই করলেও কিন্তু খাওয়া যায়, এটা মানুষের জন্য হালাল। কাজে আপনারা ছুরি নিয়ে আপনারা পশুর সামনে থাকবেন। যদি দেখেন যে আপনার পশুটি এই অবস্থা থেকে হঠাৎ করে পড়ে যাচ্ছে, তাহলে দেখবেন যে 5 মিনিটের মধ্যেই পশুটি মারা যেতে পারে। সেক্ষেত্রে যদি আপনি জবাই করে দেন তাহলে এটা মানুষের জন্য এটা ব্যবহারযোগ্য হবে, আর না হলে কিন্তু আপনার পুরা টাকাটা নষ্ট হয়ে যাবে। অনেকে আবার এই অবস্থায় ভয়ে পশু বিক্রি করে দেয়, তবে বিক্রি করে দেওয়ার চেয়ে আপনাদের রিস্ক নেওয়া অনেক ভালো, কারণ বিক্রি করলেও দামটা কম হবে। আর যদি শেষ মুহূর্তে তাকে জবাই করতেই হয় তাহলে আপনি শেষ মুহূর্তে করবেন। এই জন্য আমি তাদেরকে রেডি থাকতে বলি। এমন সময় দেখা যায় যে হঠাৎ করেই এই শ্বাস প্রশ্বাসটা অনেক সময় কমে আসে। আমরা দেখতেছি যে এই যে পদক্ষেপগুলো আমরা নিলাম, দ্বিতীয় ধাপের পদক্ষেপগুলা, এতেও পশুর কোনো উপকার হচ্ছে না। তাহলে আমরা কি করব? আমরা প্রেডনিসোলন এবং ডেক্সামেথাসোন গ্রুপের ওষুধ, যেমন প্রেডনিসোলন এস, তারপরে প্রেডনিভেট অথবা লঙ্গোসোনা অথবা ডেক্সাভেট প্লাস, এই জাতীয় ওষুধ কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এটা আমাদের শেষ চিকিৎসা। আমরা এই স্টেরয়েড জাতীয় ওষুধ আমরা এড়ে গরু, বাছুর গরু সবাইকে ব্যবহার করতে পারি, কিন্তু গর্ভবতী গাভীর ক্ষেত্রে কিন্তু এটা বিপজ্জনক। কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের গাভীকে বাঁচানোর জন্য আমাদের অনেক সময় এটা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি হয়? আমাদের দেখা যাচ্ছে আর্লি অ্যাবর্শন হয়ে যেতে পারে। তবে পশু যদি 8 মাস গর্ভবতী হয়ে থাকে বা 8 মাসের উপর হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের বাচ্চা কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এর নিচে হলে আমাদের বাচ্চা অনেক সময় বাঁচে না। তারপরও আমরা এই গ্রুপটা ব্যবহার করি, কারণ যে আমাদের পশুটাকে বাঁচাতে হবে। তবে আমরা প্রেডনিসোল এস ব্যবহার না করলেও অনেক সময় দেখা যায় যে গাভীর বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তখন পশু মালিকরা ডাক্তারকে দোষ দেয়, ডাক্তার কি ওষুধ ব্যবহার করলো, আমার পশুর বাচ্চা নষ্ট হয়ে গেল। কিন্তু এখানে ডাক্তারদের দোষ দেওয়ার কিছু নাই। এক্ষেত্রে এটা স্বাভাবিকভাবেই আমাদের 10% গরুর গর্ভবতী গাভীর বাচ্চা কিন্তু পড়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি বাচ্চা হওয়ার মতো লক্ষণ হয় সাথে সাথে যদি আমরা বাচ্চা বের করতে পারি, তাহলে কিন্তু বাচ্চাগুলো বেঁচে যায় এবং সেক্ষেত্রে আমরা পরবর্তীতে বাচ্চার চিকিৎসা, মায়ের চিকিৎসা দিয়ে
আমরা উভয়কে সুস্থ করতে পারি। তো আজকে যে ভিডিওটি আমি দিলাম এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের খামারদের জন্য অত্যন্ত 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 এটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক পশুকে বাঁচাতে পারি। প্রতি বছরই আমাদের এই অসুখটা হয় এবং এই অসুখটা এমন এক সময় হয় যখন তীব্র গরম থাকে। তীব্র গরমে কিন্তু এই রোগটা আরও বেশি মারাত্মক হয়। তবে যদি ঠান্ডা থাকে বা ঠান্ডা পরিবেশে যদি আমরা গরুকে রাখতে পারি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে উপকার পাই। কেউ যদি আপনারা পারেন এসি রুমে রাখবেন গরুকে, তাহলে এই ধরনের অসুখ হলে আপনারা এসি রুমে যদি নিয়ে যেতে পারেন তাহলে পশুটি কিন্তু অনেক ভালো থাকে এবং বেঁচে যায়। তো বন্ধুরা, আজকে আমি যে কথাটিগুলি বললাম আপনারা মনে রাখবেন, এতে আপনাদের উপকার হবে এবং আমাদের দেশের উপকার হবে। আমরা পরবর্তীতে ইফিমেরাল ফিভার নিয়ে আপাতত কোনো কথা বলবো না। আমরা এখন ম্যাস্টাডিজে যাচ্ছি। অনেকেই ম্যাস্টাডিজ সম্বন্ধে আমাকে জানতে চেয়েছে এবং একটি ভিডিও ইতিমধ্যে আমরা দিয়েছি এবং আমরা পর্যায়ক্রমে 5-6টি ভিডিও ম্যাস্টাডিজের উপর দেব। আমরা একের পর এক দেব। যে অবস্থা আছে খুরা রোগ সম্বন্ধেও দেওয়া দরকার। তো আমরা চেষ্টা করব আমি তাড়াতাড়ি এই ভিডিওগুলো আপনাদের দেওয়ার জন্য, যাতে আপনাদের উপকারে লাগে। তবে আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।